হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া। তো জড়তার ভ্রামক বোঝার আগে প্রথমে আমরা সংজ্ঞা দ্বারা শুরু করি যে আসলে জড়তার ভ্রামক বিষয়টা কি। তো সংজ্ঞানুসারে কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান দৃঢ়বস্তুর প্রত্যেকটি কোণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে আনুষঙ্গিক কণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই অক্ষ সাপেক্ষে ওই বস্তুর জড়তার ভ্রামক বলে। তো এটা বুঝতে আমার একটু সমস্যা হতে পারে প্রথম সূত্র দেখে। তো আমরা সূত্রানুসারে প্রথমে আগাই, মানে সংজ্ঞানুসারে প্রথমে আগাই যে এখানে কি লেখা আছে যে নির্দিষ্ট অক্ষের চারদিকে কোন একটা নির্দিষ্ট অক্ষ বলা আছে। তো একটা নির্দিষ্ট অক্ষ আঁকাই। নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর যে কোনো একটা বস্তু যদি আঁকাই, একটা বস্তু দৃঢ় বস্তুর প্রত্যেকটি কোণার ভর, এখানে তো অনেকটি কোণা আছে, এই একটা বস্তু তো অনেক রকম কোণা দ্বারা গঠিত। আমি আপাতত তিনটা কোণা ধরে রাখলাম। ধরে নেই কোণার ভর m1, এটার ভর m2, এটার ভর m3। আচ্ছা, এবং ঘূর্ণন অক্ষ থেকে আনুষঙ্গিক কোণার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে। আচ্ছা, তো তার মানে কি যে এই কোণাগুলোর অক্ষ থেকে যে লম্ব দূরত্ব, যদি আমরা এটা ধরি r1, যদি এটা ধরি r2, যদি এটা ধরি r3, তাহলে কি বলছে যে এই কোণার ভর এবং এই লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে ওই অক্ষ সাপেক্ষে ওই বস্তু জড়তার ভ্রামক বলে। তাহলে জড়তার ভ্রামক কি হবে এখানে? জড়তার ভ্রামক দ্বারা আমরা নর্মালি আই দ্বারা প্রকাশ করি জড়তার ভ্রামককে। তো আই সমান কি হবে? m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট ডট ডট, মানে অসংখ্য কোণ আছে, অসংখ্য কোণার অসংখ্য ভর। তো সেজন্য আমরা এখানে ডট ডট দিয়ে রাখলাম। তো আশা করি সংজ্ঞাটা আমরা সবাই বুঝতে পেরেছি। তো যদি এখন আমরা কনসেপ্টটা বোঝার ট্রাই করি যে আসলে জড়তার ভ্রামকের কাজটা কি। তো জড়তার ভ্রামক হলো যে এটা ঘূর্ণনের সময় জড়তা, মানে কোনো বস্তু জড়তা, কোনো একটা বস্তুর যে জড়তার ভ্রামক যত বেশি তাকে ঘুরাতে তত বেশি শক্তির প্রয়োজন হবে, আর জড়তার ভ্রামক কম হলে কম শক্তির প্রয়োজন হবে। এটা যদি আমরা এখানে লেখা আছে যে যে বস্তু জড়তা যত বেশি সে বস্তুকে ঘোরাতে তত বেশি শক্তি লাগে। এখন দেখো যে আমরা যে রৈখিক গতির ক্ষেত্রে বলি, রৈখিক গতির ক্ষেত্রে রৈখিক রৈখিক গতির ক্ষেত্রে বলের যে কাজ, না সরি, রৈখিক গতির ক্ষেত্রে বলের যে কাজ সেটাই কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামকের কাজ। তার মানে কি যে দেখো রৈখিক গতির ক্ষেত্রে ভর যত বেশি তাকে সরাতে তত বেশি শক্তি লাগছে, মানে তার অবস্থানের পরিবর্তন করতে। কিন্তু কৌণিক গতির ক্ষেত্রে যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘুরাতে তত বেশি শক্তি লাগে। তো আশা করি আমরা কনসেপ্টটা বুঝতে পারছি যে জড়তার ভ্রামক আসলে কি। তো চলে যাই পরের স্লাইডে। যে এখন দেখো জড়তার ভ্রামক আমরা নির্ণয় করব বিন্দু ভরের বস্তুর জন্য আর নিরবিচ্ছিন্ন ভরের বস্তুর জন্য। তো এখন দেখো আমাদের যে আমরা নর্মালি যে বস্তুগুলো দেখি এগুলো কিন্তু বিন্দু ভর থাকে না, নিরবিচ্ছিন্ন হয়। কিন্তু আমরা বোঝার জন্য প্রথমে বিন্দু ভরের জন্য চিন্তা করি। ধরেন একটা অক্ষ, এখানে একটা বিন্দু ভর আছে এম ভরের, এবং অক্ষ থেকে এর দূরত্ব হলো আর। তাহলে জড়তার ভ্রামক কি হবে? নর্মালি এম আর স্কোয়ার, বস্তুর ভর আর যে অক্ষ থেকে দূরত্ব, লম্ব দূরত্ব তার স্কোয়ার। তো হয়ে গেল। এখন যদি নিরবিচ্ছিন্ন বস্তুর ক্ষেত্রে বলি, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি নিরবিচ্ছিন্ন বস্তুর ক্ষেত্রে। যদি এরকম একটা নিরবিচ্ছিন্ন বস্তু আঁকাই, ওই যে আগের মতোই, যে যদি এটা এমন বরের হয়, এই একটা বস্তু এম টু বরের হয়, এই একটা বস্তু m3 বরের হয়, এবং আনুষঙ্গিক যদি দূরত্ব হয় এবং লম্ব দূরত্বটা, সরি, এটা যদি হয় r1 r2। আচ্ছা, তো এটা আমাদের সবচেয়ে ভালো উপায় হলো ইন্টিগ্রেশনের সাথে বের করে, কিন্তু আমাদের এইচএসসি লেভেলে সেরকম এটা বের করতে হয় না ওইরকম, বা বেশি লাগে না। তো সেজন্য আমি এটা দেখাবো না। তো এটা নর্মাল আগের মতোই, আই সমান এম আর স্কোয়ার প্লাস, মানে m1 r1 স্কোয়ার প্লাস m2 r2 স্কোয়ার প্লাস m3 r3 স্কোয়ার প্লাস ডট ডট, মানে অসংখ্য কোণ আছে। এটা নর্মালি আমরা এটা আমাদের ইন্টিগ্রেশন দ্বারা বের করতে হয়, কিন্তু এটা এইচএসসি লেভেলে লাগে না এরকম। তো সেজন্য আমি দেখালাম না। আচ্ছা, তো চলে যাই পরবর্তী স্লাইডে যে চক্রবর্তী ব্যাসার্ধ আসলে কি।
তো চক্রবর্তী ব্যাসার্ধের সংখ্যাটা একটু বড় আছে, তো আমরা দেখে নিই যে কোনো দৃঢ় বস্তুর সমগ্র ভর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, যাতে একটি নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রীভূত বস্তু কোণার জড়তার ভ্রামক ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে সমগ্র দৃঢ় বস্তু জড়তার ভ্রামকের সমান হয়, তাহলে ওই নির্দিষ্ট অক্ষ থেকে কেন্দ্রীভূত বস্তু কোণার লম্ব দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। মানে সংজ্ঞাটা একটু বড় আর কঠিন লাগতে পারে, তো আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা এখানে একটা বস্তু, একটা অক্ষ আর একটা বস্তু নিয়ে নিলাম, এটা হলো নিরবিচ্ছিন্ন বলে। দেখো, আমাদের তো প্রথমে বললাম যে ইন্টিগ্রেশন সাহায্যে বের করা যায়, কিন্তু ইন্টিগ্রেশন তো বের করবোই। এখন যদি আমরা এখানে এমন একটা কাজ করি যে একটা বস্তুকে, যে এখানে যে এই বস্তুটা আছে, এই বস্তুটা যে আছে এটাকে দুমড়ে মুচড়ে একটা কোণায় যদি আমি রূপান্তর করতে পারি, একটা কোণাতে, তাহলে দেখো আমি কোণা আর ওই কোণা থেকে যদি অক্ষের দূরত্ব যদি আমি বের করতে পারি, তাহলে তো হয়ে গেল। তো দেখো, এরকম ভাবে আমি এই বস্তুটাকে, মানে আমি এই বস্তুটাকে এই একটা কোণায় রূপান্তর করে ফেললাম, এবং এটা অক্ষ থেকে, মানে এই বস্তু কোণার যে জড়তার ভ্রামক আর এই কোণা রূপান্তর করার পর যে জড়তার ভ্রামক, এটা যদি সমান হয় তাহলে অক্ষ থেকে যে এটা দূরত্বটা, একে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। তো আবার বলছি যে যদি এই বস্তু কণার যে এই বস্তু এই নিরবিচ্ছিন্ন বস্তুটার যে জড়তার ভ্রামকটা, এটা যদি এই বস্তুটাকে এইরকম একটা কোণায় রূপান্তর করার পরও যদি জড়তার ভ্রামক যদি একই থাকে, তাহলে এই অক্ষ থেকে যে এই বস্তুটার দূরত্বটা, একে বলা হয় চক্রবর্তীর ব্যাসার্ধ। তো চক্রবর্তী ব্যাসার্ধ বের করার আরেকটা ভালো বুদ্ধি হলো যে, যেহেতু চক্রবর্তী ব্যাসার্ধ এক প্রকার অক্ষ থেকে দূরত্ব, তাই আই সমান, যদি ধরি যে এম কে স্কোয়ার, মানে এম হলো বস্তুর ভর, এম কে স্কোয়ার, আর এর বদল আমি কে লিখলাম, তাহলে অতএব কে সমান কি হবে, রুট ওভার আই বাই এম। তার মানে কি বোঝা যাচ্ছে যে যদি আমি কোনো বস্তু জড়তার ভ্রামক জানা থাকে আমার, আর বস্তুর ভর তো জানা থাকবে, তাহলে আমি বস্তুর চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তো এটা হলো চক্রবর্তী ব্যাসার্ধের সূত্র। আচ্ছা, তো এখন আমাদের জড়তার ভ্রামক নির্ণয় করার ক্ষেত্রে দুইটা উপপাদ্য আছে। একটা হলো লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো প্রথমে আমরা লম্ব অক্ষ উপপাদ্যটা বোঝার ট্রাই করি। যে এখানে লেখা আছে যে কোনো সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে ওই পাতের জড়তার ভ্রামকদের সমষ্টি হবে দুই অক্ষের ছেদবিন্দু দিয়ে এবং পাতের অবিলম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে পাতটির জড়তার ভ্রামকের সমান। একটু কঠিন লাগতে পারে, তো আমরা চিত্র মাধ্যমে বোঝার ট্রাই করি। যে এখানে ধরে নেই এখানে আহ এরকম একটা বস্তু দেওয়া আছে, বস্তুটার ধরে নেই যে এটা হলো এক্স অক্ষ, এটা জেড অক্ষ ধরে নেই আমরা নিজেদের ইচ্ছা মতো, এটা ওয়াই। আর এক্স অক্ষ থেকে দূরত্ব ধরে নেই এক্স, ওয়াই অক্ষ থেকে দূরত্ব ধরে নেই ওয়াই, আর জেড অক্ষ থেকে দূরত্ব ধরে নেই আর। এখন দেখো, বলা আছে কোনো সমতল পাতের তলে অবস্থিত দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, দুটি পরস্পর লম্ব অক্ষ যদি এক্স আর ওয়াই ধরি, যদি এক্স আর ওয়াই এই দুটি অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভর নির্ণয় করি, তাহলে কি হবে, আই এক্স। আই এক্স সমান কি হবে, আই এক্স আর আই ওয়াই হবে না, আই এক্স সমান কি হবে, আই এক্স সমান, যদি বস্তুর ভর যদি এম ধরি আমি, তাহলে এম, আর লম্ব দূরত্ব কত এক্স না, তাহলে এক্স স্কোয়ার, আর আই কি হবে, এম ওয়াই স্কোয়ার। এখন দেখো, এখন যদি জেড অক্ষের সাপেক্ষে আমি ধরি, প্রমাণ করি আগে, তাহলে জেড অক্ষের সাপেক্ষে ধরলে কি হবে, যে আই জেড সমান কি, এম আর স্কোয়ার। এখন দেখো, আমরা যদি ওয়াইটাকে রিপ্লেস করে এখানে আনি, তাহলে কি হয়, যে তাহলে আমরা লিখতে পারি না যে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, তাহলে এটা কি লেখা যায়, যে এম সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এম এক্স স্কোয়ার প্লাস এম ওয়াই স্কোয়ার। তাহলে এম এক্স স্কোয়ার মানে কি, আর এম ওয়াই স্কোয়ার মানে কি, এটা হলো আই এক্স প্লাস আই ওয়াই। তাহলে দেখো, আমাদের এখানে কি প্রমাণ হলো, যে আই এক্স প্লাস আই ওয়াই সমান আই জেড। এটা আসলে সমান্তরাল অক্ষ উপপাদ্য। মানে বলা আছে দুটি পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হবে ওই দুই অক্ষের দেখো ছেদ বিন্দু দ্বারা, ওই দুই অক্ষের ছেদ বিন্দু দিয়ে এবং অবিলম্বভাবে পাতের অবিলম্বভাবে গমনকার অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তো এটাই মূলত আমার এই লম্ব অক্ষ উপপাদ্যের যে ডেরিভেশনটা। আচ্ছা, তো এখন যদি আমরা আরেকটি উপপাদ্য আছে, সেটা হলো সমান্তরাল অক্ষ উপপাদ্য। এটা যদি বোঝার ট্রাই করি, দেখো এখানে বলা আছে যে যে কোনো অক্ষের সাপেক্ষে, এটা এখানে দেখো বলা আছে যে কোনো অক্ষের সাপেক্ষে,
আগে ছিল কি দুইটা পরস্পর লম্ব অক্ষের সাপেক্ষে, এখানে বলা আছে যে কোনো অক্ষের সাপেক্ষে। আচ্ছা, কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। আচ্ছা, তো এটা বুঝতে একটু সমস্যা হতে পারে, তো বোঝার ট্রাই করি। মনে করি যে এরকম একটা, এখানে একটা নিরবিচ্ছিন্ন বস্তু আছে। কি বলছে যে এখানে বলছে যে কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। মনে করি এখানে একটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামক নির্ণয় করব। মানে এই অক্ষের সাপেক্ষে আমি আয়ের মানটা নির্ণয় করব। জড়তার ভ্রামক, তাহলে এই আয়ের মানটা হবে ওই অক্ষের সমান্তরাল, এই অক্ষের সমান্তরাল ও বস্তুর বরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। মানে বস্তুর বরকেন্দ্র যদি আমি এখানে ধরি, বস্তুর বরকেন্দ্রকে নরমালি জি দ্বারা প্রকাশ করা হয়, যদি এটা ধরি তাহলে কি হবে যে, সরি সরি, মানে এটা হলো, এটা যদি আইজি হয়, মানে বস্তুর বরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামককে যদি আমরা আইজি দ্বারা প্রকাশ করি, তাহলে এই আহ এটা হবে, এই আইজিটা হবে এই আয়ের সমান্তরাল। এবং কি বলছে, ওই বস্তুর ভর যদি আমি এম ধরি, এম, এবং দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত, যদি আমি এইচ ধরি এটা, তাহলে এই সূত্রানুসারে কি বলা যায় যে আই সমান আইজি প্লাস এম এ স্কোয়ার। এটাই হলো আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। মানে কি, যে কোনো যে কোনো অক্ষের সাপেক্ষে, মানে এই যে দেখো, আমি যদি সূত্রের মাধ্যমে উপপাদ্যটা বোঝার ট্রাই করি, তাহলে আমি কি বলতে পারি যে যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তু জড়তার ভ্রামক হবে ওই বস্তুর ওই অক্ষের সমান্তরাল এবং বস্তুর বরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর ওই বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। তো আশা করি সূত্রটা বুঝতে পারছি। আমাদের এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি জড়তার ভ্রামক সংক্রান্ত এই সমস্যাগুলা আমরা ক্লিয়ার করতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, খুব ভালো, অন্তত যে ভালো শেষ নেই।